বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। তোমাদেরকে সকালবেলার উদীয়মান সূর্যের আলোকিত সকালের শুভেচ্ছা জানিয়ে আমাদের পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মোহাম্মদ আব্দুল হামিদ মণ্ডল, পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জবি, ঢাকা। আজ আমি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য জীববিজ্ঞান এর প্রথম পত্র, এই প্রথম পত্র হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অংশটা। এই বইয়ের প্রথম অধ্যায়, যেখানে পাঠ শিরোনাম কোষ ও এর গঠন, অর্থাৎ প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে কোষ ও এর গঠন। আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা জেনেছো এবং তোমাদের সামনে জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের আমি প্রাথমিকভাবে আলোচনা স্বরূপ আমার একটা ক্লাস তোমাদের সামনে উপহার দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমার ক্লাস হচ্ছে 2 নম্বর ক্লাস। আজকে আমি যে অংশগুলো আলোচনা করব তা তোমরা মনোযোগ সহকারে শোনো এবং আমার সাথে বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো। পাশাপাশি তোমাদের যদি আমার এই পাঠের কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানায় দিবা এবং আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমাদের আজকের আলোচ্য বিষয়, আলোচ্য পাঠসমূহ কি কি আলোচনা শুরু করি। এখানে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে কোষ কি, কোষ কত প্রকার ও কি কি তা তোমরা বলতে পারবে। পাশাপাশি কোষের বিভিন্ন ধরনের অংশ আছে, এর মধ্যে মাত্র একটা অংশ অর্থাৎ এর একক পর্দা, অর্থাৎ কোষের পর্দা, যেটাকে একক পর্দা বলা হয়, এই একক পর্দা কি তা তোমরা বলতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পাঠ, সেটা হচ্ছে একটি আদর্শ কোষ, যেটা আমাদের যেহেতু এটা প্রথম পত্র এবং উদ্ভিদ বিজ্ঞানের অংশ, সুতরাং উদ্ভিদ কোষ আমাদের আজকের আলোচ্য বিষয় পুরোটাই হবে কি উদ্ভিদ কোষ নিয়ে। সেই চিহ্নিত উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ আমরা অঙ্কন করব, অর্থাৎ একটা আদর্শ চিহ্নিত উদ্ভিদ কোষ অঙ্কন করে এর বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করব। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে চলো আমরা এক এক করে প্রত্যেকটা পাঠ আলোচনা শুরু করি। প্রথমে এখানে লক্ষ্য করে দেখো, একজন বিজ্ঞানী, অর্থাৎ ওনার এক ছবি দেওয়া আছে, আমি ওনার নাম বলছি, উনি হচ্ছেন রবার্ট হুক। উনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী সর্বপ্রথম কোষ নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং কোষ কথাটি প্রথম ব্যবহার করেন। তো ওনার একটি বই আছে, এই বইটাতে তিনি সর্বপ্রথম কোষ কথাটি ব্যবহার করেছেন। এই বইটির নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া যে গ্রন্থটি, এই গ্রন্থে তিনি কি করেছেন, একটা সিপি বা বিভিন্ন ধরনের কাঠের এক একটা অংশ, এই অংশগুলোকে তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন ওর ভেতরে অসংখ্য ছোট ছোট কুঠির কুঠোর, যেগুলোকে প্রকোষ্ঠ বলা হয় বা সেল বলা হয়। আমরা আসছি এই কোষ কথাটা কোথা থেকে আসছে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। এগুলো নিয়ে আমরা আলোচনা করার পূর্বে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম কোষ কথাটি তার যে গ্রন্থটি আছে মাইক্রোগ্রাফিয়া, এই গ্রন্থে প্রথম উল্লেখ করেছেন। ঠিক আছে, এই যে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থটি তোমরা এখানে লক্ষ্য করে দেখো। এবার তাহলে চলো, কোষ আসলে কি। তোমাদের একটা জিনিস এখানে জানতে হবে, যা তোমাদের বইয়ে উল্লেখ আছে, সেটা হচ্ছে এই রবার্ট হুক তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন, এখানে আমি সংস্থাটির আরেকটা নাম আবার নাম বলছি, রয়্যাল সোসাইটি অফ লন্ডন,
এইখানে অস্ত্র কারখানায় তিনি অস্ত্র পাহারাদার বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে কাজ করছিলেন। এই অবস্থায় সেখানে তিনি একটি সিপি বা হচ্ছে কাঠের গুঁড়ি নিয়ে অত্যন্ত সূক্ষ্মতার সাথে পরীক্ষা-নিরীক্ষা করে তিনি সেখানে দেখেন যে সেখানে অসংখ্য কুঠুরি আছে। এই কুঠুরিগুলোর নাম দিয়েছেন তিনি সেল। সেল অর্থ হচ্ছে কুঠুরি বা ফাঁকা জায়গা, এবং সেই যেটার বাংলা প্রতিশব্দ করলে আরেকটি অর্থ দাঁড়ায়, সেটা হচ্ছে প্রকোষ্ঠ। পরবর্তীতে তিনি তার মাথার মধ্যেও হঠাৎ করে খেলছে যে জেলখানার কয়েদিরা যে ছোট ছোট ঘরে থাকে সেই ঘরগুলোকে তো জেলখানার প্রকোষ্ঠ বা কুঠুরি বলা হয়। এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থেকেই তার মাথার ভিতরে এই সেল কথাটি এসেছে। যাই হোক, সেল কথাটি ইংরেজি প্রতিশব্দ এবং এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কি কোষ। যেই সেল কথাটি আসছে ল্যাটিন বা গ্রিক ভাষা থেকে সেলুলা থেকে আসছে, এবং এটার অর্থ হচ্ছে ছোট একটি কক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোষকে বিভিন্ন অংশে ভাগ করব বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে। তার আগে এখানে কোষ আসলে কি সেটা আমরা জানি। কোষ আমরা জেনেছি নবম এবং দশম শ্রেণীতে। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। এসব বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন বিজ্ঞানী দিয়েছেন। এই মন্তব্যগুলো আমরা জানবো, সেগুলোকে কোষতত্ত্ব বলা হয়। আমরা এক এক করে কোষ কি সেটা আগে লক্ষ্য করে দেখি। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, পাশাপাশি একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্যান্য সজীব কোষ অন্যান্য সজীব মাধ্যম ছাড়াই তারা নিজেরাই বংশ বিস্তার করতে অর্থাৎ প্রজননে সক্ষম। তাহলে এই যে তিনটা কথা বললাম, এক নম্বর হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক, দুই নম্বর হচ্ছে অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্যান্য সজীব মাধ্যম ছাড়াই প্রজননে সক্ষম। এই তিনটা কথাকে যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে কোষের সংজ্ঞায় চলে আসে। তাহলে এই তিনটা কথাকে যদি আমরা একসাথে যুক্ত করে কোষের সংজ্ঞায় সংজ্ঞায়িত করি তাহলে সংজ্ঞাটি এরকম দাঁড়ায় যে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্যান্য সজীব মাধ্যম ছাড়াই নিজে নিজে কি আত্মপ্রজননে সহায়তা বা সক্ষম, যেটাকে আমরা কি বলছি কোষ বলছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার এই কোষ যে বিষয় কোষ নিয়ে যেখানে আলোচনা পর্যালোচনা করা হয় সেটাকে কি বলা হয় কোষবিদ্যা, যার ইংরেজি শব্দ হচ্ছে কি সাইটোলজি। সাইটোলজি কথাটি আসছে হচ্ছে তোমার কাইটোস থেকে, আমরা একটু পরে আসছি। তাহলে কোষবিদ্যা বা সাইটোলজি জীববিজ্ঞানের একটি প্রধান অংশ বা প্রধান শাখা। আমি আমার প্রথম ক্লাসে জীববিজ্ঞানের প্রধান শাখা এবং ফলিত শাখা অর্থাৎ কিছু কিছু শাখা নিয়ে আলোচনা করেছিলাম এবং পর্যালোচনা করেছিলাম। এই শাখাগুলোর মধ্যে একটি প্রধান শাখা হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা, যা জীববিজ্ঞানের একটি প্রধান শাখা। এছাড়া এই সাইটোলজি কথাটা এসেছে কাইটোস শব্দ থেকে। কাইটোস শব্দের অর্থ হচ্ছে সেল, যা অর্থ হচ্ছে ফাঁকা, এবং লগস শব্দের অর্থ হচ্ছে কি নলেজ বা ডিসকার্স বলতে পারি, আলোচনা বা নলেজ বলতে পারি। অর্থাৎ তোমার হচ্ছে ফাঁকা, অর্থাৎ সেল এবং লগস এই দুটা শব্দের সমন্বয়ে সাইটোলজি কথাটা এসেছে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সাইটোলজির সংজ্ঞা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা পর্যালোচনা করা হয়, কোষের আকার আকৃতি গঠন প্রকারভেদ এসব বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় কি সাইটোলজি বা কোষবিদ্যা আমরা বলতে পারি। এই সাইটোলজির জনক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। এটা হচ্ছে পুরাতন ধারণা, অর্থাৎ 1665 খ্রিস্টাব্দের দিকে যিনি প্রথম আবিষ্কার করেছেন বলে ব্যবহার করেছেন বলে ওনাকে জনক বলা হয়। কিন্তু আধুনিক আরেকজন বিজ্ঞানী আছেন, যাকে আমরা সিপি সলসন বলছি। এটা মনে রাখবা, আধুনিক সাইটোলজির জনক। এগুলো তোমাদের নৈবেত্তিকের জন্য পড়ে, মনে রাখবা এগুলো তোমাদের নৈবেত্তিকের জন্য পড়ে। এই বিষয়গুলো তোমরা বইয়ের যে পার্টগুলো আছে এই পার্টগুলো তোমরা নিজেরাই রিডিং করবা। এবার তাহলে চলো কোষ তত্ত্ব নিয়ে আমরা একটু আলোচনা করি।
আসলে সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা, আর এইটা হচ্ছে কি কোষতত্ত্ব। কোষতত্ত্ব বলতে আমরা কি বোঝাচ্ছি, বিষয়টা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে কি, বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদ, অর্থাৎ কোষের প্রকারভেদ, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে যে আমরা কোষগুলোকে ভাগ করে থাকবো বা ভাগ করে থাকি, এই কোষগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য আছে। বিভিন্ন কোষের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তবে একটা বিষয় তোমরা মনে রাখবা, যত প্রকারই কোষ থাকুক না কেন, সবগুলো কোষের মধ্যে এক সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। এই সাধারণ বৈশিষ্ট্যগুলো কি করব আমরা, কাজের উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে সমন্বয় করে যে মতবাদগুলো একত্র দেওয়া হয়েছিল এবং যে মতবাদগুলো গৃহীত হয়েছিল, সেই মতবাদগুলোকেই আমরা বলছি কি কোষতত্ত্ব। তাহলে আমি আবারও বলছি, সেটা হচ্ছে কি, যে বিভিন্ন কোষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোর ভিতরে সবগুলো কোষ থেকে কিছু সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই সাধারণ বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ তোমার হচ্ছে কোষের গঠন, কাজের উপর ভিত্তি করে কিছু বৈশিষ্ট্যগুলো সমন্বয় সাধন করে যে মতবাদগুলো দেওয়া হয়েছে, সেই মতবাদগুলোকে বলা হয় কি কোষতত্ত্ব। এই কোষতত্ত্ব সম্পর্কে, কোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, যেমন উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন, প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান এবং পরে রুডলফ রুডলফ ভার্চু 1885 সালে কোষতত্ত্ব প্রদান করেছেন। তো ওনার কোষতত্ত্ব অনুসারে আমরা যে বিষয়গুলো এখানে লক্ষ্য করে দেখি, সেগুলো হচ্ছে কি, কোষ হলো জীবসত্তার গাঠনিক, শারীরিক এবং সাংগঠনিক একক। মনে রাখবা, এটা কার মতবাদ অনুসারে, রুডলফ রুজভেল্ট, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, উনি বলেছেন যে কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরিক ও সাংগঠনিক একক। তাছাড়া হচ্ছে কোষ হচ্ছে জীবদেহের মৌলিক একক। এছাড়া হচ্ছে কোষ বংশগতির একক এবং সকল সজীব বা জীব একক বা এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, এবং এই কোষটা হচ্ছে কি পূর্ব সৃষ্ট কোষ থেকে উৎপত্তি হয়, অর্থাৎ প্রত্যেকটা কোষ পূর্বের কোনো না কোনো কোষ থেকেই উৎপত্তি হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোষ তত্ত্ব সম্পর্কে জানলাম। এবার চলো, কোষগুলোকে আমরা বিভিন্ন বিষয়ের উপর ভাগ করে থাকি, অর্থাৎ কোষ, আমি আগেই বলেছি যে বিভিন্ন কোষ বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে। তো এই যে বিভিন্ন কোষ, তার মানে কি বিভিন্ন বিষয়ের উপর ভাগ করা হয়েছে কোষগুলোকে। তো এই কোষগুলোকে কোন কোন বিষয়ের উপর ভাগ করা হয়েছে এবং কি কি ভাগ করা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। চলো, প্রথমত নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষগুলোকে ভাগ করা হয়েছে, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষগুলোকে ভাগ করা হয়েছে, ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে কোষের ভাগ করা হয়েছে, এবং জীবদেহে উপস্থিতি অনুসারে আমরা কোষগুলোকে ভাগ করব। তাহলে এক এক করে আমরা এই চারটা বিষয়ের উপর কোন কোন ভাগে ভাগ করা হয়েছে কোষগুলোকে সেটা নিয়ে আলোচনা করি। চলো, প্রথমে আছে কি, আমাদের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে কোষগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় আদি কোষ, আরেকটাকে বলা হয় প্রকৃত কোষ। আমরা কিন্তু নাম থেকেই বুঝতে পারছি যে আদি কোষ আর প্রকৃত কোষ আসলে কি জিনিস। আদি কোষের ইংরেজি নাম হচ্ছে প্রোক্যারিওটিক, যেটাকে আমরা বলছি, প্রো শব্দের অর্থ হচ্ছে কি আদি, এবং ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস, অর্থাৎ যেখানে আদি কোষে কোনো নিউক্লিয়াস উপস্থিত থাকে না, যেটাকে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, নিউক্লিওপ্লাজম থাকবে না, নিউক্লিওলাস, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, লাইসোজোম, এইসব উপাদান থাকবে না। অর্থাৎ নিউক্লিয়াসের যে উপাদানগুলো, এই মেন যে উপাদানগুলো, প্রধান প্রধান যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো অনুপস্থিত আদি কোষে। তার মানে আমরা যদি উদাহরণ হিসাবে লক্ষ্য করি, তাহলে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ প্রাণী আছে, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, এইগুলোতে এই আদি কোষ, অর্থাৎ আদি কোষ পরিলক্ষিত হয়। আর প্রকৃত কোষের ইংরেজি হচ্ছে ইউক্যারিওটিক সেল, যেটাকে ইউ শব্দ হচ্ছে প্রকৃত, যেখানে নিউক্লিয়াস প্রকৃতপক্ষে উপস্থিত থাকে। ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা এখানে লক্ষ্য করে দেখি, সকল উন্নত এবং সকল মানে বর্তমানে আমরা সাধারণত যেগুলো উন্নত উদ্ভিদ এবং প্রাণী পরিলক্ষিত করে থাকি, এই উন্নত প্রাণী এবং উদ্ভিদগুলোর মধ্যে প্রকৃত কোষ বিদ্যমান। আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করলাম, আদি কোষ, প্রকৃত কোষ।
এগুলোর বৈশিষ্ট্য জানলাম, কোথায় আদি কোষ কোনগুলো প্রাণীতে দেখা যায়, কোনগুলো উদ্ভিদে দেখা যায়, আবার প্রকৃত কোষ কোথায় দেখা যায় সেটাও আমরা জানলাম। এবার তাহলে চলো শারীরবৃত্তীয় কিছু কাজ আছে, এই কাজের উপর ভিত্তি করে আমরা কোষগুলোকে দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে দেহকোষ, যেটাকে সোমাটিক কোষ সেল বলা হয়, আরেকটাকে বলা হয় জনন কোষ, যেটাকে তোমার হচ্ছে অটক সেল বলা হচ্ছে। ঠিক আছে? তো আমরা দেহকোষ যেটা সেইটা সাধারণত উন্নত শ্রেণীর জীবকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। মনে রাখবা, উন্নত শ্রেণীর জীব, এই জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই বোঝানো হয়েছে। এই উন্নত শ্রেণীর জীবগুলোকে মধ্যে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, ডিপ্লয়েড মানে কি ডবল দুইটা, আর হ্যাপ্লয়েড শব্দের অর্থ হচ্ছে ওয়ান বা এক, আমরা সাধারণত বলে থাকি। তো এগুলো সাধারণত মূল, কাণ্ড, পাতা, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদিতে এই কোষগুলো সাধারণত লক্ষ্য করা যায়। আর জনন কোষ অর্থাৎ তোমরা এখানে অবশ্যই জেনে আসছো কোষ বিভাজনের যে একটা প্রক্রিয়া আছে না, মেয়োসিস, যেখানে তোমার হচ্ছে জন্ম প্রজননের জন্য ডিপ্লয়েড কোষের জননাঙ্গ সাধারণত মেয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলা হচ্ছে। জিনিসগুলো একটু মনে রাখবা, সেখানে শুধুমাত্র শুক্রাণু এবং ডিম্বাণু অবস্থান করে। তাহলে আমরা শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষগুলোকে দুই ভাগে ভাগ করেছি, একটা দেহকোষ, আরেকটা হচ্ছে কি জনন কোষ। এবার আমরা ক্রোমোজোমের সংখ্যা এর উপর ভিত্তি করে কোষগুলোকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, আরেকটা হচ্ছে কি ডিপ্লয়েড কোষ। আমি এর আগে অবশ্যই বলেছি হ্যাপ্লয়েড শব্দের অর্থ কি, ডিপ্লয়েড শব্দের অর্থ কি। হ্যাপ্লয়েড শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াসে এক সেট যদি ক্রোমোজোম থাকে, এক্স এবং ওয়াই অথবা এক্স এক্স যেটাই বলো না কেন, ঠিক আছে। আর যদি নিউক্লিয়াসে কি থাকে, দুই সেট ক্রোমোজোম থাকে, তো যাই হোক এক সেট ক্রোমোজোম যে কোথায় থাকে, ডিম্বাণু, শুক্রাণু, স্পোরোজোয়া, কতিপয় শৈবাল, ছত্রাক, অথবা তোমার হচ্ছে সকল ব্রায়োফাইট যে প্রাণী উদ্ভিদগুলো আশপাশে আছে, অর্থাৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী, সেগুলোতে সাধারণত এই হ্যাপ্লয়েড কোষ লক্ষ্য করা যায়। আর ডিপ্লয়েড কোষ সাধারণত আমি বলেছি নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকবে, সেখানে তোমার এক্স এক্স থাকবে এবং এক্স ওয়াই উভয়ই অবস্থান করবে। এবং উন্নত সকল উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার জীবদেহে উপস্থিতির উপর ভিত্তি করে আমরা কোষগুলোকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। এটা আমার আগেই বলা উচিত ছিল, কারণ আমাদের এই আজকের আলোচ্য বিষয় বা তোমাদের আজকে যে বইটা আমরা আলোচনা করছি, তোমাদের ফার্স্ট ইয়ারের যে বইটা আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে কিন্তু উদ্ভিদ বিজ্ঞান। ঠিক আছে? তো আমরা উদ্ভিদ বিজ্ঞানে উদ্ভিদ কোষ নিয়েই আলোচনা করব। যাই হোক, জীবদেহে উপস্থিতির উপর ভিত্তিতে আমরা কোষগুলোকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটা হচ্ছে কি প্রাণী কোষ। তো শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ কোষ সাধারণত সেলুলোজ নির্মিত দৃঢ় শক্ত কোষ প্রাচীর থাকে। আমি শুধুমাত্র একটা বৈশিষ্ট্য বা একটা পার্থক্য এখানে উল্লেখ করেছি। আর প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীর বা ক্লোরোপ্লাস্ট থাকে না। অর্থাৎ এখান থেকে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের দুটো পার্থক্য কিন্তু লিখতে পারবো, জানতে পারবো। তাহলে এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, পরের যে টপিকসটা আছে অর্থাৎ পার্ট আছে, সেটা হচ্ছে একক পর্দা আসলে বিষয়টা কি। হ্যাঁ, যে কোষ নিয়ে আমরা আলোচনা করলাম, এই কোষের বাইরের যে আবরণ আছে, এই আবরণ বিভিন্ন ধরনের তোমার উপাদান দ্বারা পরিবেষ্টিত থাকে। এই উপাদানগুলো অর্থাৎ কোষের যেসব পর্দা, প্রোটিন, লিপিড এবং প্রোটিন অর্থাৎ ট্রাই লেয়ার, যেটাকে বলা হচ্ছে ট্রাই লেয়ার, প্রোটিন, লিপিড এবং প্রোটিন, এই যে এই তিনটা স্তরকে বলা হয় তোমার হচ্ছে একক পর্দা। তোমাদের অনেক সময় কিন্তু জ্ঞানমূলক ছোট প্রশ্ন অর্থাৎ ১ নম্বরের জন্য যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো পড়ে থাকে একক পর্দা কি জিনিস। শিক্ষার্থী বন্ধুরা, এই একক পর্দা কথাটা প্রথম অভিহিত করেছে বিজ্ঞানী রবার্টসন। এটা হচ্ছে ১৯৫৯ সালে। ঠিক আছে, আমি আবারও বলছি, বিজ্ঞানী রবার্টসন ১৯৫৯ সালে তোমার একক পর্দা কথাটি তোমার অভিহিত করেছেন। এটা তোমরা মনে রাখবা, এটাও কিন্তু নৈবেত্তিকে পড়তে পারে। তাহলে চলো আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করি। তোমরা এখানে পরিলক্ষিত করো, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলে, এবং
এই চিহ্নিত চিত্রের মানে চিত্রটির উদ্ভিদ কোষের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো আমরা লক্ষ্য করছি বিভিন্ন ধরনের, যেমন গলগি বস্তু আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে। এখানে ইংরেজিতে নাম দেওয়া আছে। তোমাদের বোঝার জন্য আমি তোমাদের জন্য বাংলায় নামটা সংরক্ষণ করে তোমাদের জন্য উপস্থাপন করছি। এখানে লক্ষ্য করে দেখো, মাইটোকন্ড্রিয়া, কোষ প্রাচীর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর প্লাজমা মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ, মসৃণ, এগুলো নিউক্লিয়াসের বিভিন্ন অংশ আছে, নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, তারপরে নিউক্লিয়ার তোমার হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, এছাড়া হচ্ছে ক্রোমাটিন তন্তু, লাইসোজোম, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম। এই জিনিসগুলো, অর্থাৎ একটা আদর্শ কোষের যে উপাদানগুলো থাকা প্রয়োজন, এই প্রত্যেকটা উপাদান এখানে তোমরা লক্ষ্য করে দেখো। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উদ্ভিদ কোষ, এবং এই উদ্ভিদ কোষ হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে লক্ষ্য করে এই উদ্ভিদ কোষের উপাদানগুলোকে চিহ্নিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার তাহলে চলো, কোষের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এই বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এক এক করে। প্রথম হচ্ছে কি, আমরা কিন্তু অলরেডি কোষের বিভিন্ন ধরনের কোষ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছি। ওই কথাগুলোর পরিপ্রেক্ষিতে এই কোষের বৈশিষ্ট্য আমরা এক এক করে নির্ধারণ করে যাব। সেটা হচ্ছে কি, কোষ কিন্তু পূর্ব একটি কোষ থেকে সৃষ্টি হয় এবং সেটা আত্মপ্রজননশীল। এটা কিন্তু আমি কোষের সংজ্ঞায় বলেছিলাম। কোষ কি কোথা থেকে সৃষ্টি হয়? পূর্বে আরেকটি কোষ থেকে অবশ্যই সৃষ্টি হয়, কারণ যেখানে কোষ নাই, যেখানে আদি পিতা নাই, সেখান থেকে তার পরের প্রজন্ম আসতে পারে না। সুতরাং আমাদের আদি পিতা থাকতে হবে। তার মানে কি, পূর্বে কোষ থেকে, পূর্ব সৃষ্ট কোষ থেকে পরে আরেকটা কোষ সৃষ্টি হয় এবং কি আত্মপ্রজননশীল। ঠিক আছে? তাতে প্রতিটি কোষ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে। এছাড়া এরা বিভিন্ন ধরনের স্নায়ু উদ্দীপনা সাড়া দিয়ে থাকে। কোষের বিভিন্ন ধরনের ভেতরে যে পুষ্টি, এই পুষ্টির অভাবে বিষাক্ত পদার্থের কারণে জিনগত অর্থাৎ এদের মৃত্যু আছে। কোষের ধ্বংস আছে বা মৃত্যু আছে, এইটা তোমরা মনে রাখবা। এছাড়া কোষ বিভিন্ন পরিবেশে নিজেদেরকে খাপ খেয়ে নিয়ে চলতে পারে, অর্থাৎ অভিযোজিত ক্ষমতা এদের আছে। তাছাড়া কোষের সকল গাঠনিক উপাদান, আণবিক উপাদান এরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে, কোষের ভেতর বাহির থেকে বিভিন্ন উপায়ে এরা গ্রহণ করে থাকে। ঠিক আছে? কাঁচামাল ভিতরে গ্রহণ করতে সক্ষম হয়। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য তোমরা এখানে লক্ষ্য করে দেখো। কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলো, যেমন প্রোটিন সংশ্লেষণ করতে পারে। এটা মনে রাখবা। ঠিক আছে? তাছাড়া এখানে জৈবিক কাজ সম্পাদনের জন্য কোষের একটা মানবদেহে যে কোটি কোটি কোষ আছে, এই কোষের যে কাজ যদি সঠিকভাবে সম্পাদন না হয়, তাহলে মানবদেহ অচল। শুধু মানবদেহ কেন, পুরো পৃথিবীর বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী অচল হয়ে যাবে যদি কোষের কাজ সম্পাদন সঠিকভাবে না হয়। তো জৈবিক কাজ সম্পাদনের জন্য কোষের অভ্যন্তরে হোমোস্ট্যাটিক অবস্থা বজায় থাকতে হয়। আসলে এখানে একটা নতুন কথা আসছে, হোমোস্ট্যাটিক। এই হোমোস্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে কি? হোমোস্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে কি, পরিবেশের অবস্থায় তারতম্যের মাঝে অভ্যন্তরীণ স্থিতি অবস্থা। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, যে কোষ বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিবেশে নিজেদেরকে খাপ খেয়ে চলিয়ে নেওয়ার ব্যবস্থাটাই হচ্ছে কি হোমোস্ট্যাটিক অবস্থা। মনে রাখবো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছে। তোমরা এ পর্যন্ত আজকে বিষয়গুলো তোমরা ভালো করে পড়বা। সামনের দিন তোমাদের জন্য আমি নিয়ে আসব কোষের বিভিন্ন অংশ, অর্থাৎ উপাদান। এই অংশ বা উপাদানগুলো পর্যালোচনা, গঠন, রাসায়নিক গঠন, ভৌত গঠন, এই প্রকৃতি, কাজ, এগুলো নিয়ে আমি কোষের উপাদানের আজকে আমরা দেখলাম কোষের প্রকারভেদ, কোষের উৎপত্তি, কোষের আসার যে পিছনে যে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন ব্যক্তির অবদান, সেই সব বিষয় নিয়ে আলোচনা করলাম। সামনে এই কোষের ভেতরে কি আছে, সেগুলোর কাজ কি, সেগুলো নিয়ে আমি সামনের ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। আজকে যতটুকু আলোচনা করলাম, এরই পরিপ্রেক্ষিতে তোমাদের একটা ছোট্ট বাড়ির কাজ দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করে দেখো একটা কোষ, এই কোষ থেকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, কোষ কি?
এরপরে হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা কোষ বলতে কি বুঝো, আমি কিন্তু এইটা আলোচনা করেছি কোথায়, কোষের প্রকার ভেদে। আদি কোষ এবং প্রকৃত কোষ মনে আছে তোমাদের, অবশ্যই মনে আছে, সেইখানে কিন্তু এটা আলোচনা করা হয়েছে। তাছাড়া তোমাদের সামনে একটা সহজ প্রশ্ন দেওয়া হয়েছে যে একটা আদর্শ উদ্ভিদ কোষ চিহ্নিত করে এর উপাদানগুলো চিহ্নিত করবা। তাছাড়া আরেকটা বিষয় আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে কোষের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যাখ্যা করবা, বর্ণনা করবা। এটুকুই তোমাদের বাড়ির কাজ, তোমরা সুন্দরভাবে এই বাড়ির কাজ সমাধান করবা। হ্যাঁ, বাড়ির কাজ সমাধান করে খাতায় লিপিবদ্ধ করে রাখবা। যখন তোমাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন আমাকে এই কাজগুলো দেখাবা, এটা দেখে তোমাদের মূল্যায়ন করা হবে। তাহলে আজকের মতো এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।